মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আমেরিকা এবং ইরানের মধ্যে বহুল প্রচলিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে কোনো সমঝোতা ছাড়াই। প্রায় ২১ ঘন্টা ব্যাপী টানা আলোচনা সত্ত্বেও দুপক্ষ তাদের অবস্থান থেকে এক চুলও সরেনি। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এই বৈঠকটি শুধু একটি সাধারণ কূটনৈতিক সংলাপ ছিল না, বরং ইতিহাসের প্রেক্ষাপটে এটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বৈঠক। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব এবং তেহরানে আমেরিকান দূতাবাসের সংকটের পর এই প্রথমবার এত উচ্চ পর্যায়ে সরাসরি মুখোমুখি হয়েছিল দুদেশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন পাকিস্তান, যারা সাম্প্রতিক সময়ে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে চেয়েছে। ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া আমেরিকা ইসরায়েল বনাম ইরান সংঘাত ইতিমধ্যেই বৈশ্বিক রাজনীতি অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে ইসলামাবাদের বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় ভাটা পড়ল। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই জটিল সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজছিলেন, তখন পাকিস্তান কূটনৈতিক উদ্যোগ নিয়ে দুপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানায়। যদিও আলোচনার মধ্যে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দেয় এবং যুদ্ধবিরতির কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ে। বিশ্লেষকদের মতে ইসলামাবাদের এই আলোচনা ব্যর্থ হওয়ার পিছনে বেশ কিছু মৌলিক কারণ রয়েছে। চলুন একে একে দেখে নেওয়া যাক সেই কারণগুলো ঠিক কী কী। প্রথম কারণ হচ্ছে, শুরু থেকে স্পষ্ট ছিল দুপক্ষের মধ্যে মতপার্থক্য অত্যন্ত গভীর। আমেরিকার মূল দাবি ছিল ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রচেষ্টা না করার নিশ্চয়তা দিতে হবে। অন্যদিকে ইরান তাদের অবস্থানে অনড় থেকে জানায় তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি জাতীয় স্বার্থের অংশ। ফলে এই মৌলিক ইস্যুতেই কোনো সমঝোতা সম্ভব হয়নি। আলোচনা শেষে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, ইরান আলোচনায় কোনো নমনীয়তা দেখায়নি। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান আমেরিকার শর্তকে অতিরিক্ত এবং অযৌক্তিক বলে আখ্যা দেয়। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও সংঘাতের মধ্যে থাকা ইরান আলোচনায় তাড়াহুড়ো করার প্রয়োজন অনুভব করেনি এবং পরিস্থিতিকে নিজেদের কৌশলগত সুবিধায় ব্যবহার করতে চেয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে, শান্তি আলোচনার জন্য যেখানে আস্থা, সংযম এবং স্থিতিশীলতা প্রয়োজন, সেখানে ইসলামাবাদের বৈঠক যেখানে অনুষ্ঠিত হয়েছে সেটা চরম উত্তেজনার মধ্যে। বৈঠকের আগে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে গেছেন এবং চুক্তি না হলে যে সামরিক পদক্ষেপ বাড়ানোরও ইঙ্গিত দিয়েছেন। ফলে আলোচনার পরিবেশ শুরু থেকেই ছিল একটা অবিশ্বাসে ভরা। ইরান এই অবস্থাকে কূটনৈতিক সদিচ্ছার পরিবর্তে চাপ সৃষ্টির কৌশল হিসাবে দেখেছে। তাদের মতে এই ধরনের হুমকির মধ্যে বসে কোনো বাস্তবসম্মত সমঝোতা কখনোই সম্ভব নয়। ফলে আলোচনা কার্যত একপাক্ষিক অবস্থান বিনিময়ে সীমাবদ্ধ থেকে যায়। তৃতীয়ত, আলোচনার সময় দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান একেবারে অব্যাহত ছিল। সেখানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি থাকায় বিষয়টি ইরানের কাছে অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। ইরান চেয়েছিল এই হামলা বন্ধ করা হোক, যাতে আলোচনার জন্য একটি সহনীয় পরিবেশ তৈরি হয়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, আমেরিকা ইরান যুদ্ধবিরতি তাদের জন্য প্রযোজ্য নয়। এই অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং ইরানের মধ্যে ক্ষোভ বাড়ে। ফলে আলোচনার অগ্রগতি থমকে যায়। চতুর্থত, বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে, যার ফলে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমেরিকা চেয়েছিল দ্রুত এই প্রণালী খুলে দেওয়া হোক, যাতে বৈশ্বিক সরবরাহ স্বাভাবিক থাকে। কিন্তু ইরান এটিকে শক্তিশালী কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায়। তারা স্পষ্ট জানিয়ে দেয়, নিষেধাজ্ঞা শিথিল করা এবং নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা এই প্রণালী পুরোপুরি খুলবে না। এই ইস্যুতেও দুপক্ষের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। আর পঞ্চম কারণ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, আস্থার গভীর সংকট।
দীর্ঘ 4 দশকের ইতিহাসে দুদেশের মধ্যে এমন এক অবিশ্বাসের দেয়াল তৈরি করেছে যা সহজে ভাঙা সম্ভব নয়। ইরানের আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ আগেই বলেছিলেন, আমাদের সদিচ্ছা আছে কিন্তু বিশ্বাস নেই। বিশেষ করে 28শে ফেব্রুয়ারি ইতিবাচক আলোচনার পরই ইরানের ওপর আমেরিকা ইসরায়েলের হামলা ইরানের সন্দেহকে আরও গভীর করে তোলে। ফলে আমেরিকার যে কোনো প্রস্তাবই তাদের কাছে কৌশলগত ফাঁদ বলে মনে হয়েছে। আর এই সবটা নিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ঠিক কি জানিয়েছেন শোনাবো। Good morning, everybody. And let me say a couple of notes of appreciation. First of all, to the Prime Minister of Pakistan and to Field Marshal Munir, who were both incredible hosts. And whatever shortcomings in the negotiation, it wasn't because of the Pakistanis who did an amazing job and really tried to help us and the Iranians bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. Questions? Sir, Nick Robertson from CNN. Precisely what have they rejected here? Can you help us understand it a little bit? Well, I won't go into all the details because I don't want to negotiate in public after we've negotiated for 21 hours in private. But the simple fact is that we need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. That is the core goal of the President of the United States, and that's what we've tried to achieve through these negotiations. Again, their nuclear program, such as it is, the enrichment facilities that they had before, they've been destroyed. But the simple question is, do we see a fundamental commitment of will for the Iranians not to develop a nuclear weapon, not just now, not just 2 years from now, but for the long term? We haven't seen that yet. We hope that we will. Jen. Was there a framework on anything? And also, did the Iranian frozen assets come up? And did you reach any conclusions on those frozen assets? We talked about all those issues, Jen, and we talked about a number of issues beyond that. And so certainly those things came up. But again, we just could not get to a situation where the Iranians were willing to accept our terms. I think that we were quite flexible. We were quite accommodating. The president told us, you need to come here in good faith and make your best effort to get a deal. We did that. And unfortunately, we weren't able to make any headway. Preston. Mr. Vice President, how often did you communicate with President Trump throughout the negotiations? There were reports that there were multiple rounds where there were breaks in between negotiations. How often did you communicate with the president throughout those rounds, and what was he saying as you were going through these negotiations that you said fell short? Yeah, obviously we were talking to the president consistently. I don't know how many times we talked to him, a half dozen times, a dozen times over the past 21 hours. We obviously also talked to Admiral Cooper, to Pete, to Marco, to the entire national security team. We talked to Scott Bessent a number of times. So look, we were constantly in communication with the team because we were negotiating in good faith. And we leave here with a very simple proposal, a method of understanding that is our final and best offer. সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।